শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এখনো খোঁজ মেলেনি কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের। সন্দেহভাজন আরও একজন কলকাতায় গ্রেফতার হয়েছে। তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা দল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন ডিবি প্রধান। জানান 2 মাস আগে ঢাকার গুলশান এবং বসুন্ধরার 2টি বাসায় হত্যার পরিকল্পনা হয়। দেশের সড়ক দুর্ঘটনার যত মৃত্যু হয় তার 20% কারণ ব্যাটারি চালিত 3 চাকা যান। বছর 2 আগে করা বুয়েটের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। নির্দেশ উপেক্ষা করে এখনও ঢাকার প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। এই যানকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দ্রুত এ নিয়ে নীতিমালা করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং জলবায়ু পরিবর্তন আর নগরায়নের কারণে দেশে প্রতি বছর 0.5% হারে কমছে কৃষি জমি। এর ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার সরকারি লক্ষ্য অর্জন পড়েছে শঙ্কার মধ্যে। আজ কৃষি খাতের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় এক সেমিনারে এসব কথা উঠে আসে। কৃষি খাতে যান্ত্রিকায়নের পাশাপাশি বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2 মাস আগে রাজধানীর গুলশান এবং বসুন্ধরার 2টি বাসায় সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা করা হয়, একথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা। জানানো হয় হত্যার পর তার মরদেহ সরিয়ে ফেলার কৌশল নেওয়া হয়। মেহেদী হাসান সোহাগের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। রাজধানীর গুলশান 2-এর 65 নম্বর সড়কের এই বাড়িটির 2B1 ফ্ল্যাটটি কিছুদিন আগে ভাড়া নেন আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহিন। এখানেই ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পরিকল্পনা করেন শাহিন ও তার সহযোগীরা, এমন তথ্য জানায় গোয়েন্দা পুলিশ। আখতারুজ্জামান শাহিন উনি কয়তলায় থাকতেন? 2 তলায়। ওনারা কবে এই ফ্ল্যাটটা নিয়েছিলেন কি জানি না আমি, ওনারা নতুন এসেছিলেন এখানে। হত্যার পরিকল্পনা অনুযায়ী আনারের আগেই কলকাতায় চলে যান আখতারুজ্জামান শাহিন, খুলনার শীর্ষ চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, আনারের বান্ধবী সেলেস্তা রহমান ও অন্যান্যরা। হত্যাকাণ্ডের পর দেশে ফিরে গ্রেফতার হয়েছেন 3 জন। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদের এই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যে বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। গোয়েন্দা পুলিশ জানায় গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে আনার হত্যার বিস্তারিত ঘটনা। বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংস আলাদা করে ফেলেছে, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস এরকম। তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার 3 জন প্রতিনিধি। এদিকে ওই হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারতের গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে হত্যার কারণ ও বাকি আসামি ধরার কাজ চলছে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। ওই হত্যার সাথে জড়িত থাকায় সিয়াম নামে একজনকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। আর ওই হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ঢাকা থেকে দিল্লি হয়ে প্রথমে নেপাল ও পরে অন্য দেশে চলে গেছেন বলে জানায় ডিবি। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা স্ট্যাটাসে বাবার স্মৃতিচারণের পাশাপাশি বিচার চেয়েছেন আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সংসদ সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ তার এলাকার ভক্তরা। তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিরোধী শিবিরেও। যশোর প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বাবার অন্তঃপ্রাণ ছিলেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার এমন করুণ মৃত্যুতে মুষড়ে পড়েছেন মেয়ে। শোকাহত ডরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্মৃতিচারণ করছেন, চাইছেন বাবা হত্যার বিচার। গত রাত 10টার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লিখেন, বাবা তাকে নিয়ে কলকাতা যেতে চাইলেও ভিসা না থাকায় তিনি যেতে পারেননি। স্ট্যাটাসে তিনি এ হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান। গত 12 মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। 16 মে থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এমপি আজিম ঝিনাইদহ 4 আসন থেকে টানা 3 বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও। উনি সাধারণ মানুষের সাথে মিশতেন, খেলাধুলো করতেন এবং সামাজিকতায় যতদূর পারতেন সময় দিতেন। উনি আসলেই সবসময় খোলামেলা বেরিয়েছেন, তো হয়তো তার একটা সৎ সাহসেই সে কিন্তু এই একাই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু সে রাজনীতির ক্ষেত্রে শত্রু থাকতে পারে, কিন্তু তার সামনে তো কেউ আসেনি। ব্যবসায়িক কোনো গ্যাঞ্জাম থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, এই কারণ আওয়ামী লীগের দ্বন্দ্ব থাকতে পারে। আওয়ামী লীগের যারা আনারের বিরোধিতা করে তারাও চায় না যে আনার মার্ডার হোক। এর বাইরে অতীতের নানা বিষয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা সমালোচনাও করছেন বিরোধী মহল। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। এলাকায় জনপ্রিয়তা থাকায় আনোয়ারুল আজিমকে পরপর 3 বার দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের সাথে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি, তবে আওয়ামী লীগের এমপি সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। সরকারের নির্দেশ উপেক্ষা করেই মূল সড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা। এজন্য তারা দিচ্ছেন নানা অজুহাত। বিশেষজ্ঞরা বলছেন যানটি চলাচলে একটি নীতিমালা প্রয়োজন। সৈয়দ মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। অলিগলি ছেড়ে এখন প্রধান সড়কে বেপরোয়া দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কোনো কিছুর তোয়াক্কা না করে যানটি মূল সড়কে চলছে গাড়ির সাথে পাল্লা দিয়ে। নানা অজুহাতে চলছে উল্টো পথেও। আমরা অতটা আসি না, ঝুঁকি আছে তো অবশ্যই, কিন্তু আসি না অতটা মেইন রোডে। এই মেইন রোডে উঠে গেছে, অন্য কোনো মেইন রোডে না। রঙে আয়ার রাস্তায় গ্যারেজে যাইতে হয়। আর রিক্সা ড্রাইভার কি বলবে না যায়, এখন যদি সরকার এখানে মানা করে তাও দোষ, না মানা করে তাও দোষ। অবকাঠামোর দুর্বলতা, লক্কর ঝক্কর যান সড়কে চলাচলের অনুপযোগী উল্লেখ করে গত 15 তারিখে এসব বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মন্ত্রী। এ পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকদের আন্দোলনের মুখে 6 দিন পর আবার সড়কে চলার অনুমতি দেন তিনি। তবে মূল সড়কে চলতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, অবৈধ এই যানটি নিয়ন্ত্রণে আসছে নীতিমালা। বেঁধে দেওয়া নিয়মের বাইরে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। সরকার যেখানে অনুমতি দিয়েছে সেই সব জায়গাতে যদি অটোরিকশা চলে এবং সেখানে আমরা চলার ক্ষেত্রে বাধা দিব না, বাট মেন রাস্তায় যদি অটোরিকশা আসে সেই ক্ষেত্রে অবশ্যই ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ডিভিশন বাধা দিবে। মেন রাস্তায় অটোরিকশা আসলে সেগুলো আমরা সিজ করব, আমরা তাদের জরিমানার আওতা নিয়ে আসবো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগত দুর্বলতার কারণে এসব রিকশা ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। এখন যেহেতু অবৈধ, দেখা যাচ্ছে একটা অসাধু চক্র, তারা কিন্তু মান্তির নামে চাঁদাবাজি করে তারা কিন্তু মুনাফা করছে, কিন্তু সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে। তো সেই জায়গায় যদি একটা নীতিমালা তৈরি করা হয়, একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়, তাহলে তো সরকার রাজস্বটা পাবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বছর 2 আগে করা এক গবেষণায় দেখা গেছে, দেশের সড়ক দুর্ঘটনায় যত মৃত্যু হয় তার 20% কারণ ব্যাটারি চালিত 3 চাকার যান। মাহমুদুল হাসান,
মাছরাঙা সংবাদ, ঢাকা। বেসরকারি খাতে শিল্প স্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021 পেল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সহ দেশের 20টি শিল্প প্রতিষ্ঠান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র সহ মোট 6টি ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী, যেখানে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান দুটিকে এই সম্মানে ভূষিত করা হয়। স্বীকৃতি পাওয়া শিল্প উদ্যোক্তারা বলেন, এই সম্মাননা তাদের নতুন নতুন শিল্প কারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ যোগাবে। তবে দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ এবং ব্যবসা বান্ধব শিল্প নীতি গ্রহণের তাগিদ দেন ব্যবসায়ীরা। আমরা পরিবেশ বান্ধব ফ্যাক্টরি চালাই, আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করি, ট্যাক্স ভ্যাটের জায়গায় আমরা খুব স্বচ্ছ এবং একই সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই। আগামীতে আমাদের এই অ্যাগ্রো প্রসেসিং যেটা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, সেটাকে আমরা আরও বর্ধিত করছি, যেটাই আসলে ধরেন আমাদের এই যে একটু আগে যেটা বললাম যে এই যে স্বীকৃতি এবং কন্টিনিউয়াস কমিটমেন্টেরই একটা আউটকাম হিসাবে। কাস্টমে আমার যখন মাল আসে তখন আমাদের মালগুলি 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি না। যদি এখানে অটোমেশন হয় তাহলে ব্যবসায়ীরা তার ব্যবসাটা সুন্দর করে করতে পারবে। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের কারণে দেশে কৃষি জমির পরিমাণ প্রতি বছর 0.5% হারে কমছে। একই সাথে এই খাতে শ্রমিকরাও কাজ হারাচ্ছেন। ফলে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করার সরকারি লক্ষ্য অর্জন শঙ্কার মধ্যে পড়েছে। এমন অবস্থায় কৃষি খাতে যান্ত্রিকায়নের পাশাপাশি আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আজ রাজধানীতে দেশের কৃষি খাতের ভবিষ্যৎ নিয়ে এক সেমিনারে এসব কথা উঠে আসে। প্রতিনিয়তই রূপান্তর ঘটছে দেশের কৃষি খাতে, বাড়ছে উৎপাদন, নিশ্চিত হচ্ছে খাদ্য নিরাপত্তা, সেই সাথে বাড়ছে উৎপাদকের আয়ও। তবে সমস্যা হচ্ছে নগরায়নের ফলে প্রতি বছরই 0.5% হারে কমছে আবাদি জমির পরিমাণ, ছোট হচ্ছে জমির আকার, সেই সাথে প্রযুক্তির ব্যবহার আর উৎপাদন খরচ বাড়ায় পিছিয়ে পড়ছে দেশের 1,75,00,000 মধ্যবিত্ত ও প্রান্তিক কৃষক। কৃষিতে সবচেয়ে বড় সংকট যে আমাদের শ্রমের সংকট হচ্ছে। আমাদের যারা কর্মক্ষম জনসংখ্যা ক্রমবর্ধমান হারে দেশ ছেড়ে চলে যাচ্ছে। So it is a peculiar situation. Some things are encouraging capitalist drive, but not large scale farming, and that's why cropping pattern is dynamically changing. অনুষ্ঠানে জানানো হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে প্রকৃতির ধরন। এতে শীত, গ্রীষ্ম আর বর্ষা মৌসুমের আবহাওয়ার তারতম্য দেখা দিয়েছে, যার প্রভাবে কমছে উৎপাদন, কাঙ্ক্ষিত আয় পাচ্ছে না প্রকৃত কৃষক। একই সাথে দেশের কৃষিতে কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বাড়ছে বলে উল্লেখ করেন বক্তারা। বলেন, শিল্প খাতে কৃষি জমি বর্গা দিয়ে চাল আমদানির মতো অবস্থা তৈরি হয়েছে। তার একমাত্র পথ হলে যে আমার ফলনটা তাহলে আবার ডাবল করতে হবে। তো ফলন ডাবল করার কোনো তো তন্ত্রমন্ত্র তো নেই। আমাদের একমাত্র উপায় হচ্ছে প্রযুক্তিকে, আধুনিক প্রযুক্তি যেটাকে আমরা বলছি চৌকস প্রযুক্তি, সেগুলোকে ব্যবহার করতে হবে। এমন অবস্থায় কৃষি পণ্যের উৎপাদনের ধারা ব্যাহত রাখতে নতুন নতুন জাত উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, কৃষি যান্ত্রিকায়নের উপর জোর দেন বক্তারা। সেই সাথে উৎপাদন বাড়াতে আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। কৃষিতে ইনভেস্ট করতে হবে। আমাদের খাদ্য নিরাপত্তার কথা বারবার এসছে। খাদ্য বলতে শুধুমাত্র চালের কথা বোঝাচ্ছি না, আমাদের বিভিন্ন পোলট্রি প্রোডাক্টস, ফিশারি প্রোডাক্টস, এগুলোর ডিমান্ড আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের সহায়তা দিতে হবে। সুতরাং বাজেটে এবার কৃষিতে অগ্রাধিকার দিতে হবে, কারণ এত সব আলোচনার অর্থহীন যদি সেটা কৃষিতে একটা পরিবর্তন না আনতে পারে। একই সাথে কৃষির আধুনিকায়ন, ফসলের বহুমুখী উৎপাদনের মাধ্যমে কৃষি খাতে সুরক্ষার নানা দিক উঠে আসে অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। মুখ চেনা 104 মুক্তিযোদ্ধার হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছে নির্বাচন কমিশন। মঞ্চে বক্তব্য দেয়া এবং নির্বাচন কমিশনারদের হাত থেকে কার্ড নেয়াদের অধিকাংশই ছিলেন কমিশন এবং সচিবালয়ের কর্তা ব্যক্তিদের পরিচিত মুখ। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা
এবার তাদের বিশেষ স্বীকৃতি দিল নির্বাচন কমিশন। জাতীয় পরিচয়পত্রে তাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা লেখা বিশেষ স্মার্ট কার্ড প্রদান করা হয়। এই স্বীকৃতিতে খুশি ৭১-এর যোদ্ধারা। আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। তারা মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার মাধ্যমে ওনারা নিজেরাও সম্মানিত হয়েছেন। অবশ্য KM নুরুল হুদা কমিশন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারপর কেটে যায় প্রায় ২.৫ বছর। কেন এই বিরতি তা জানান নির্বাচন কমিশনাররা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সাথে নির্বাচন কমিশন সচিবালয়ের বেশ কিছু মতদ্বৈততা এবং এগুলোকে সমাধান করতে দীর্ঘ সময় নিয়েছে এবং তারপর আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে পরিচয়পত্র বিতরণ করা হবে। কিন্তু তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সাথে আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মনে করেছিলেন যে কারণ মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা না এই সনদ দেওয়ার অথরিটি হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের। তো যাই হোক, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব এখানে আছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা শেষ পর্যন্ত হলো বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে সম্মত হয়েছেন। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, এই কার্যক্রম আর থামবে না, চলবে। আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না। এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে ১০৪ জন মুক্তিযোদ্ধার হাতে কার্ড তুলে দেওয়া হয়। তাদের কেউ ছিলেন নির্বাচন কমিশনারদের গ্রামের প্রতিবেশী, কেউ ব্যাচমেট, কেউ মুখ চেনা কিংবা বন্ধু। তবে অনুষ্ঠানে উপস্থিত সব বীর মুক্তিযোদ্ধাদের কার্ড ছাপানো সম্ভব হয়নি বলে জানান সচিব। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকলেই মিলবে না এই কার্ড। এর জন্য স্থানীয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। সাথে দিতে হবে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দিয়েছে সাতক্ষীরার জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভা শেষে জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৬৯টি আশ্রয় কেন্দ্র সহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হচ্ছে। এছাড়া ৬,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য। শুরু হয়েছে ঢাকা মোটর শো ২০২৪-এর ১৭তম আন্তর্জাতিক প্রদর্শনী। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই শো হচ্ছে। একই সাথে হচ্ছে বাইক, অটো পার্টস এবং কমার্শিয়াল অটোমোটিভ শো। মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা এবং বিক্রেতাদের জন্য এটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান আয়োজক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস। এই প্রদর্শনীতে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি ক্রেতা, দর্শক এবং উদ্যোক্তারা নতুন গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ এবং নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। ১৭টি দেশের ১৭৫টিরও বেশি কোম্পানি ৬০০টি বুথ নিয়ে অংশ নিয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে প্রথমবারের মতো প্রদর্শিত হবে বৈদ্যুতিক গাড়ি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সব আরোহীর দাফন আজ। রাইসির মরদেহ এরই মধ্যে তার জন্মস্থান মাশহাদে পৌঁছেছে। সেখানে শোকার্ত মানুষের ঢল নেমেছে। এর আগে সকালে রাজধানী তেহরান থেকে বীরজান্ত শহরে নেওয়া হয় রাইসির মরদেহ। গতকাল তেহরানে রাষ্ট্রীয়ভাবে ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরাকের প্রধানমন্ত্রী মাহমুদ শিয়া আল সুদানি এবং হামাস নেতা ইসমাইল হানিয়ে সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তেহরানের জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। যুক্তরাজ্যে আগামী ৪ জুলাই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গতকাল 10 নম্বর ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি জানান, রাজা তৃতীয় চার্লসের অনুমতি নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ব্রিটেনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন সুনাক। আগামী নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারের বিশৃঙ্খলার অবসান হবে বলে জানান বিরোধী নেতা কিয়ার স্টারমার। এই মুহূর্তে কনজারভেটিভ পার্টির জনসমর্থন তলানিতে থাকায় সামনের নির্বাচনে বিরোধী লেবার পার্টির ক্ষমতায় ফেরার বড় সুযোগ তৈরি হয়েছে। দুর্নীতির দায়ে আব্দুস সালাম মোর্শেদি সহ বাফুফের বর্তমান এবং সাবেক 5 কর্মকর্তাকে জরিমানা এবং নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থার ইথিক্স কমিটি আজ এক বিবৃতিতে এসব জানিয়েছে। দুর্নীতির প্রমাণ পাওয়ায় বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদিকে $10,000 জরিমানা করা হয়েছে। আর সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ফুটবল থেকে 3 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি $20,000 জরিমানা করেছে ফিফা। এর আগে 2023 সালের এপ্রিলে দুর্নীতির দায়ে সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এছাড়া সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা আবু হোসেন এবং সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের নিষেধাজ্ঞা ও $10,000 জরিমানা করেছে ফিফা। প্রকিউরমেন্ট এবং স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে সতর্ক করা হয়েছে। সিরিজের দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। হিউস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে লাল সবুজদের। প্রথম ম্যাচ হেরে বাজে শুরু হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের আবহাওয়া এবং উইকেটের সাথে মানিয়ে নিতে 3 ম্যাচের এই টি-20 সিরিজ খেলছে টাইগাররা। 5ই মে হবে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20। এরপর বিশ্বকাপের আগেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। আজকের ম্যাচে একাদশে দেখা যেতে পারে ওপেনার তানজিদ তামিমকে। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপি আনোয়ারুল আজিম হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন ডিবি প্রধান। মেলেনি মরদেহ, তদন্তে ঢাকায় ভারতের গোয়েন্দা দল। দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর 20% কারণ ব্যাটারি চালিত রিকশা, গবেষণা তথ্য। নীতিমালা করার তাগিদ বিশেষজ্ঞদের। এবং দেশে প্রতি বছর 0.5% হারে কমছে কৃষি জমি। খাদ্য উৎপাদনের লক্ষ্য অর্জনের শঙ্কা, কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।